তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের ফিজিক্স প্রথম ক্লাস। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার একদম বেসিক ব্যাপার স্যাপার নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, তাপগতিবিদ্যা শিখতে গেলে আমাদের প্রথমে জানতে হবে তাপ কী এবং তাপমাত্রা কী। তাপ হচ্ছে বস্তুর একটি ধর্ম। অন্য অনেক ধর্মের মতো তাপ বস্তুর একটি ধর্ম। তাপ কিন্তু এক ধরনের শক্তি। ঠিক আছে, একটা বস্তুর মধ্যে যত পরিমাণ আমরা শক্তি জমা করব ততটা তাপ বাড়তে থাকবে। তাপ এমন এক ধরনের শক্তি। অন্য কোনো কিছু যেমন ধ্বংস বা সৃষ্টি হয় না, তাপেরও ধ্বংস মানে তাপ শুধু এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হতে পারে। শক্তির এক অবস্থা থেকে আরেক অবস্থায় ধ্বংস বা সৃষ্টি কিন্তু তাপের নেই। এবার আমরা শিখব তাপমাত্রা কাকে বলে। দেখো, তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন একটা অবস্থা যা নির্দেশ করে বস্তুটার সাথে অন্য আরেকটা বস্তু যদি আমরা আনি, কাছাকাছি আনি, দুটাকে যদি একটার সাথে একটা লাগাই, তাহলে কে কাকে তাপ দেবে সেটা নির্ভর করে তাপের উপর না, তাপমাত্রার উপর। এই জিনিসটা বুঝতে একটু সমস্যা হয়। এই জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদের একটা ডায়াগ্রাম দেখাই। ধরো, এইটা হচ্ছে একটা বড় গোলক, বড় আর ব্যাসার্ধের একটা বড় গোলক, আর এটা একটা ছোট্ট গোলক, ছোট আর ব্যাসার্ধের ছোট একটা গোলক। এখন ধরো আমি এই বস্তুর তাপমাত্রা কম, কিন্তু যদিও বস্তুটার তাপমাত্রা কম, কিন্তু বস্তুটা যেহেতু অনেক বড়, সো এর মধ্যে জমায়িত তাপের পরিমাণ হয়তো অনেক বেশি। আচ্ছা, এই বস্তুর মধ্যে আমি তাপ কম দিয়েছি, কিন্তু যেহেতু বস্তুটা সাইজে খুবই ছোট, সো বস্তুটার মধ্যে এমনটা হতে পারে যে তাপমাত্রা অনেক বেশি। ধরো এর তাপমাত্রা T1, এর তাপমাত্রা হচ্ছে T2। এখন যদি আমি দুইটা বস্তুকে কাছাকাছি আনি, এর তাপ হচ্ছে Q1, এর তাপ হচ্ছে Q2। দেখো, আমি বলেছি যে Q1 বড় Q2-র চেয়ে, কিন্তু T2 বড় T1-এর চেয়ে। এখন তাহলে তাপ কার থেকে কার দিকে যাবে? তাপ কার থেকে কার দিকে যাবে সেটা কার তাপ বেশি তার উপর নির্ভর করে না, নির্ভর করে তার কার তাপমাত্রা বেশি। যদিও এই বস্তুটা ছোট এবং এর তাপ অনেক কম, তবে তাপমাত্রা বেশি হওয়ার কারণে এর থেকে এর দিকে তাপ পরিবাহিত হওয়া শুরু করবে। কতক্ষণ তাপ পরিবাহিত হবে? যতক্ষণ না পর্যন্ত দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় আসবে। তাপীয় সাম্যাবস্থা কাকে বলে? দুইটা আলাদা আলাদা বস্তুর তাপমাত্রা যখন হুবহু একই হয়ে যায় তখন আমরা বলি তারা তাপীয় সাম্যাবস্থায় আছে। তো তাহলে তাপমাত্রার কনসেপ্টটা তোমাদের কাছে একটু হলেও ক্লিয়ার হয়েছে আশা করি। এবার আমরা দেখব তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কাকে বলে। সেখান থেকে আমরা তাপগতিবিদ্যা পড়া শুরু করব। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র খুবই সহজ। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলছে যে এ একটা বস্তু, বি আর একটা বস্তু, এই মুহূর্তে এ আর বি পরস্পর তাপীয় সাম্যাবস্থায় আছে। এই কথাটার মানে কি? এই কথার মানে হচ্ছে যদি আমরা এ আর বি দুইজনের তাপমাত্রা একই, ফলে এদেরকে যদি আমরা একটার সাথে আরেকটার কোনোভাবে কানেকশন দিয়ে দিই, তাহলে কেউ কাউকে তাপ দিবে না বা নিবেও না। কেন? হতে পারে যে এর তাপ বেশি। আমি আবার বলছি, ধরো এর তাপ Q1, এর তাপ Q2। হতে পারে Q2 বড়, Q1 ছোট, কিন্তু যেহেতু দুজনের তাপমাত্রা সমান T, তাহলে কেউ কাউকে তাপ দিবে না বা নিবে না। এখন তার মানে এই দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে। ধরো এবার বি সি এর সাথেও তাপীয় সাম্যাবস্থায় আছে, বি আর সিও তাপীয় সাম্যাবস্থায় আছে, মানে বিও সিকে তাপ দিবে না, সিও বিকে তাপ দিবে না, এদের টেম্পারেচারও একই। তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র খুবই সোজা। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমাদের বলছে যদি এ বি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে এবং বি এ সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে এ আর সিও পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে, এদের তাপমাত্রাও একই হবে। এটা আমরা যে কেউ বুঝতে পারে, তারপরে একবার বলার দরকার, তো আমি বলে গেলাম। আজকে আমরা তাপমাত্রার বিভিন্ন একক নিয়ে কাজ করবো। 9-10 তোমরা কিছুটা হলেও শিখেছো। এখন দেখো, তাপমাত্রা মাপার জন্য আমরা দুইটা আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করি। তাপমাত্রা আমরা মাপি থার্মোমিটারের সাহায্যে। তো তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার দুইভাবে আমরা ব্যবহার করি। আমরা দুই ধরনের থার্মোমিটার ব্যবহার করি। একটা হচ্ছে দুই স্থির বিন্দু থার্মোমিটার। দুই স্থির বিন্দু থার্মোমিটারের কাজ কি? স্থির বিন্দু থার্মোমিটার যেটা করে সেটা হচ্ছে দুইটা আলাদা আলাদা ফিক্সড পয়েন্টের তাপমাত্রার জন্য একটা বস্তুর একটা ধর্ম মেপে অন্য একটা ধর্মের জন্য তার তাপমাত্রা নির্ণয় করে ফেলে। দুই স্থির বিন্দু থার্মোমিটারে দুইটা পয়েন্ট আমাদের কাছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আইস, বরফ বিন্দুতে ওই বস্তুর ওই ধর্মের মান কত, আর হচ্ছে স্টিম, স্টিম বিন্দুতে ওই বস্তুর ওই ধর্মের মান কত। এখন ধর্ম বলছি কেন আমি বারবার? কারণ আমরা তাপমাত্রা বিভিন্নভাবে মাপতে পারি। আমরা কি করতে পারি? আমরা পারদ থার্মোমিটার বানাতে পারি, যে হচ্ছে দৈর্ঘ্যের সাহায্যে তাপমাত্রা মাপে। পারদের দৈর্ঘ্য যত বাড়ে তত আমাদের তাপমাত্রা, আমরা বলি তাপমাত্রা বাড়ছে। আমরা স্থির আয়তন থার্মোমিটার ইউজ করতে পারি, যেখানে আমরা আয়তন দিয়ে তাপমাত্রা মাপবো। আয়তন যত বেশি হবে তত তার তাপমাত্রা তত বেশি হবে। আচ্ছা, আমরা চাপ থার্মোমিটার মাপতে পারি, যেখানে আমরা চাপের সাহায্যে থার্মোমিটার মাপি, তাপমাত্রা মাপি। রোদ থার্মোমিটার ইউজ করতে পারি, তড়িৎ থার্মোমিটার ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের থার্মোমিটার ব্যবহার করা যায়। তো থার্মোমিটারের আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
ধরো আমরা প্রথমে একদম সিম্পল একটা থার্মোমিটার দিয়ে কাজ করি, পারদ থার্মোমিটার। একটা পারদ থার্মোমিটার করে কি, তার আইস পয়েন্টে মানে 0°C তাপমাত্রা যখন থাকে, যখন বরফ গলতে শুরু করে সেটাকে বলা হয় আইস পয়েন্ট। আইস পয়েন্টে তার দৈর্ঘ্য থাকে ধরো 2.5 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমাদের জানা লাগবে স্টিম পয়েন্টে তার হচ্ছে স্টিম পয়েন্টে তার দৈর্ঘ্যটা কত। স্টিম পয়েন্টে তার দৈর্ঘ্য ধরো আমরা জেনে গেলাম 7.0 সেন্টিমিটার। আচ্ছা, এখান থেকে তোমাকে বলবে যে তাহলে অন্য একটা তাপমাত্রায়, ধরো থেটা তাপমাত্রায় তার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে থেটা নির্ণয় করো। তো যে কোনো, ধরো এখন থেটা আমরা আবার কোন স্কেলে বের করতে যাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। থেটা যদি আমরা সেলসিয়াস স্কেলে বের করতে চাই তাহলে একরকম হবে, ডিগ্রি ফারেনহাইট স্কেলে বের করতে চাইলে একরকম হবে। আসলে একরকম না, সবগুলো একটাই সূত্র। সূত্রটা হচ্ছে থেটা মাইনাস থেটা অফ আইস, নিচে হচ্ছে থেটা অফ স্টিম মাইনাস থেটা অফ আইস ইকুয়াল টু এক্স মাইনাস এক্স অফ আইস, নিচে হচ্ছে এক্স অফ স্টিম মাইনাস এক্স অফ আইস। এখান থেকে হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি ক্লিয়ার করে দিলে বুঝতে পারবে। ধরো আমি তাপমাত্রা এখন সেলসিয়াস স্কেলে বের করতে যাচ্ছি। তো সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা হচ্ছে আমাদের থেটা, থেটার মানটা আমরা বের করব। তাহলে এখানে বসবে থেটা। আচ্ছা, সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু কত? সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু হচ্ছে 0, তাহলে এখানে বসবে 0। নিচে আমরা বসাবো সেলসিয়াস স্কেলের স্টিম বিন্দু, সেলসিয়াস স্কেলের স্টিম বিন্দু হচ্ছে 100 মাইনাস সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু সেটা হচ্ছে 0। আচ্ছা, ইকুয়াল টু এক্স হচ্ছে যে থার্মোমিটারটা আমরা ইউজ করছি সেই থার্মোমিটার ওই তাপমাত্রায় তার ধর্মটা কত ছিল, ওই তাপমাত্রায় দৈর্ঘ্য ছিল হচ্ছে 4, তাহলে এখানে বসবে 4 মাইনাস এক্স সাইজ হচ্ছে বরফ বিন্দুতে তার ধর্মটা কত ছিল সেটা হচ্ছে 2.5, আমরা এখানে বসাবো 2.5। নিচে বসবে হচ্ছে স্টিম পয়েন্টে ওই ধর্ম, স্টিম পয়েন্টে তার ধর্ম ছিল হচ্ছে 7 সেন্টিমিটার, 7 মাইনাস 2.5। তুমি এইখানে তাহলে থেটা ইকুয়ালটা আমরা কত পেয়ে যাচ্ছি, এবার ক্যালকুলেশন করলেই উপরে থাকবে 1.5, নিচে থাকবে হচ্ছে 4.5 ইন্টু 100। তুমি এখানে মান বসিয়ে দিলে থেটার মান পেয়ে যাবে। খুবই সিম্পল। তাপমাত্রা দুই স্থির বিন্দু ইউজ করে তাপমাত্রা পরিমাপ করা খুবই সহজ কাজ। আমরা বইয়ের একটা উদাহরণ দেখে ফেলি। দেখো, বইয়ের একদম এক দাগের উদাহরণটা আমাদের বলছে একটা নির্দিষ্ট থার্মোমিটার এর বরফ বিন্দু আর স্টিম বিন্দু যথাক্রমে 4.5 ওহম। এটা একটা রোদ থার্মোমিটার, আমরা বুঝতে পারছি নির্দিষ্ট রোদ থার্মোমিটারের বরফ বিন্দু আর স্টিম বিন্দু হচ্ছে 4.5 ওহম আর 9.5 ওহম। তার মানে আমরা কী পেয়ে যাচ্ছি, দেখো আমরা আর অফ আইস এটা পেয়ে গিয়েছে হচ্ছে 4.5, আর অফ স্টিম সেটা পেয়ে গিয়েছে হচ্ছে 9.5। আচ্ছা, কোনো একটা তরলে এটা স্থাপন করলে মানে কোনো একটা তাপমাত্রায় আমরা তার রোধ পাচ্ছি হচ্ছে 6.1। তাহলে আমাদেরকে বের করতে বলছে যে তাপমাত্রা কত। তো আমরা ধরি সেলসিয়াস স্কেলে আমরা বের করব। তাহলে আমরা জানি থেটা মাইনাস সূত্র থেটা মাইনাস থেটা আইস, সেলসিয়াস স্কেলে থেটা আইসের মান 0, নিচে 100 মাইনাস 0 ইকুয়াল টু হচ্ছে এখানে আর থেটার মান হচ্ছে 6.1 মাইনাস 4.5, নিচে হচ্ছে 9.5 মাইনাস 4.5। এটা ক্যালকুলেশন করলে তোমরা এখান থেকে খুব সহজেই থেটার মান পেয়ে যাবে। দুই স্থির বিন্দু ইউজ করে তাপমাত্রা বের করা খুবই সহজ কাজ। এখন ধরো আমরা তাপমাত্রা সেলসিয়াস স্কেলে বের করতে পারছি না, বের করতে পারছি ফারেনহাইট স্কেলে, সেটাও খুবই সহজ কাজ। ফারেনহাইট স্কেলের বরফ বিন্দু কত তোমরা নিশ্চয়ই জানো। ফারেনহাইট স্কেলের বরফ বিন্দু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর স্টিম বিন্দু হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাইলে বরফ বিন্দু থেটা অফ আইস হচ্ছে 232 আর থেটা অফ স্টিম হচ্ছে 212। আচ্ছা, এটা কি শুধুমাত্র তাপমাত্রাতে ধর্মের সূত্রটা আমরা লিখলাম, সেটা কি শুধুমাত্র এটা কিন্তু একটা ইউনিভার্সাল সূত্র। এটা থেকে আমরা একটা তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রার কনভার্সনও খুব সহজেই করে ফেলতে পারি। ধরো তোমরা 9-10 শিখে এসছো যে 50 ডিগ্রি ফারেনহাইটকে 50 ডিগ্রি ফারেনহাইটকে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করো বা কেলভিন স্কেলে প্রকাশ করো। ধরো কেলভিন, আমাদের 50 ডিগ্রি ফারেনহাইট দিয়ে বলেছে যে এটাকে কেলভিন স্কেলে নিয়ে যাও। তো ঠিক আছে, খুবই সহজ কাজ। আমরা এই পাশে লিখবো হচ্ছে এফ অফ থেটা মাইনাস এফ অফ আইস, নিচে হচ্ছে এফ অফ স্টিম মাইনাস এফ অফ আইস। সব সূত্র একই, থেটা মাইনাস আইস স্টিম মাইনাস আইস। এই পাশেও একই, কেলভিন অফ থেটা মাইনাস কেলভিন অফ আইস, নিচে হচ্ছে কেলভিন অফ স্টিম মাইনাস কেলভিন অফ আইস। আমরা অলরেডি জেনে গিয়েছি যে আমাদেরকে এইটার মান বের করতে হবে, বাকি সব আমাদের কাছে দেয়া আছে। দেখো, এফ থেটার মান আমাদের বলে দিয়েছে 50 মাইনাস এফ আইসের মান আমরা জানি 32, নিচে 212 মাইনাস 32 ইকুয়াল টু হচ্ছে কে অফ থেটা আমরা বের করব মাইনাস কে অফ আইস কত, কেলভিন স্কেলে আইস বিন্দু কত আমরা জানি 273, কেলভিন স্কেলের স্টিম বিন্দু হচ্ছে 373 মাইনাস 273
তাহলে এবার তোমরা ক্যালকুলেশন করলে শুধু একটা অজানা রাশি এখান থেকে খুব সহজে মান বের করে ফেলতে পারবে। আচ্ছা, তোমরা 9-10-এ কিছু সূত্র শিখেছিলে শর্টকাট, তোমরা লিখতে c/5 হচ্ছে f - 32/9। এই সূত্রটা কোথা থেকে আসে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা তাপমাত্রার যে ইউনিফাইড স্কেল সেখান থেকেই সূত্রটা আসে। দেখো, আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আমি ধরে নেই c, আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রা আমি ধরে নেই f। তাহলে আমরা কী লিখতে পারি, c মাইনাস সেলসিয়াস স্কেলের স্টিম বিন্দু 0 মাইনাস সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু 100 মাইনাস 0 হচ্ছে f - 32 স্টিম বরফ বিন্দু নিচে 212 মাইনাস 32। একই সূত্র সবগুলো। তাহলে এটা হয়ে যাচ্ছে 180, এটা হচ্ছে 100, কাটাকাটি করো, দেখো 5/9। তাহলে সূত্র এখান থেকে আসে c/5 হচ্ছে f - 32/9। কেউ যদি সূত্র মুখস্থ করে করতে চাও কোনো সমস্যা নেই, কেউ যদি বেসিক থেকে আগাতে চাও তাতে কোনো সমস্যা নেই, সবগুলো একই রকমভাবেই হবে। আমি উদাহরণের দু একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার। দেখো, একদম সহজ একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করি। ধরো নাম্বার 3 দাগ। দেখো আমাদের নাম্বার 3 দাগ কী বলেছে, উদাহরণ না তো, এটা উদাহরণ না, আমরা অনুশীলনীতে চলে আসছি। অনুশীলনী সেট 1-এর আমরা টাইপ 1, 2, 3, 4 আজকে করে ফেলবো। তো আমাদের বলছে যে যদি কোনো পারদ থার্মোমিটারের হিমাঙ্ক আর স্ফুটনাঙ্কে পারদ স্তম্ভের দৈর্ঘ্য এত হয়, তার মানে দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য থার্মোমিটার। তাহলে এল অফ আইসের মান বলে দিয়েছে আমাদের স্টিম বরফ কী বলে বরফ বিন্দুতে আইস, এল অফ আইসের মান হচ্ছে 4.4 × 10⁻²। আর আমাদেরকে স্টিম বিন্দুতে, তার মানে এল অফ স্টিম বলে দিয়েছে হচ্ছে 18 × 10⁻²। তাহলে বলেছে পারদস্তম্ভের দৈর্ঘ্য যখন, তার মানে এল অফ তাপমাত্রায় পারদস্তম্ভের দৈর্ঘ্য হচ্ছে 11 × 10⁻², তখন তাপমাত্রা কত? তাহলে আমরা জানি তাপমাত্রা সেলসিয়াস স্কেলে ধরো আমরা বের করবো। তাহলে θ - 0 নিচে হচ্ছে 100 - 0 হচ্ছে এল থেটা মাইনাস এল আইস, নিচে হচ্ছে এল স্টিম মাইনাস এল আইস। তুমি এখান থেকে ইজিলি খুব সুন্দর মতো দেখো θ/100 আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 11 × 10⁻² মাইনাস 4 × 10⁻², নিচে হচ্ছে 18 × 10⁻² মাইনাস 4 × 10⁻²। এটা সলভ করলেই আমরা খুব সুন্দর মতো এখান থেকে থেটার মান কত জেনে যেতে পারবো। আচ্ছা, এবার আমরা একটু আসি তাপমাত্রা বিভিন্ন স্কেলের সম্পর্কের অঙ্কগুলোতে। এবার 9-10-এর অঙ্ক, টাইপ 3 একদম 9-10-এর অঙ্ক। ধরো কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ, আমরা করছি হচ্ছে উদাহরণের 14, সেলুর বইয়ের উদাহরণের 14। কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে, মানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দ্বিগুণ হবে। তার মানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা হবে, যদি আমরা ধরে নিই এফ, সেটা হবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দ্বিগুণ। তার মানে যদি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সি হয় তাহলে এফ হবে 2c সমান। আমরা জানি c - 0 বাই হচ্ছে 100 হচ্ছে f - 32/180। তাহলে এফের মান আমরা জেনে গেছি 2c। তাহলে c/5 পাচ্ছি হচ্ছে 2c - 32/9। এটাকে সলভ করলে তোমরা এখান থেকে খুব ইজিলি সি এর মান পেয়ে যাবে। এটা আমাদের ছিল নাম্বার 14। আচ্ছা, আমরা টাইপ 4-এ আসি। টাইপ 4 আমাদেরকে বলছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ধরো তোমার কাছে একটা থার্মোমিটার আছে যেটা ত্রুটিপূর্ণ, তার মানে যে সময় তার যে তাপমাত্রা দেওয়ার কথা সে সেই সময় সেই তাপমাত্রা দিতে পারে না, কিছু ভুলভাল তাপমাত্রা দেয়। তো ত্রুটিপূর্ণ থার্মোমিটার ইউজ করে কীভাবে বিশুদ্ধ তাপমাত্রা পেতে হয় সেটা আমরা এখন একটু শিখব। দেখো, আমাদের একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার কী করে, উদাহরণ 17 নাম্বার করছি আমরা। একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার করে কি, প্রমাণ চাপে গলিত বরফে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়। তো আমরা জানি যে প্রমাণ তাপে গলিত বরফে তাপমাত্রা কত হওয়া উচিত, 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ থার্মোমিটার সেটাকে আমরা এক্স ধরে নেই। তাহলে এক্সের আইস বিন্দুর মান বলে দিয়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর পরে কি, শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস তাপ দেয়। তার মানে স্টিম বিন্দুতে যেখানে হওয়ার কথা ছিল 100 সেখানে সেটা 98। তাহলে এর এক্স স্টিম হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, বলছে থার্মোমিটারটা যখন 40 ডিগ্রি পার দেয়, তার মানে এক্স থেটার মান বলে দিয়েছে 40, তখন প্রকৃত তাপমাত্রা কত বের করো। তাহলে প্রকৃত তাপমাত্রা থেটা হলে আমরা সেলসিয়াস স্কেলে বের করি। তাহলে আমরা লিখব θ - 0 নিচে হচ্ছে 100 - 0। ইউনিফাইড সূত্র দিয়ে সকল অঙ্ক হয়ে যাবে। এই পাশে বসবে হচ্ছে এক্স থেটা মাইনাস এক্স অফ আইস, নিচে হচ্ছে এক্স অফ স্টিম মাইনাস এক্স অফ আইস। তাহলে θ/100 আমরা পাচ্ছি এখানে 40 - 1, নিচে হচ্ছে 98 - 1। এখানে থেটা শুধু অজানা, তোমরা এখান থেকে খুব সহজে থেটার মান বের করে ফেলতে পারবে। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের অঙ্ক একই। দেখো, আমাদের বেসিক সূত্র হচ্ছে এক্স অফ থেটা মাইনাস এক্স অফ আইস, নিচে হচ্ছে এক্স অফ স্টিম মাইনাস এক্স অফ আইস হচ্ছে থেটা মাইনাস থেটা অফ আইস
নিচে হচ্ছে থেটা অফ স্টিম মাইনাস থেটা অফ আইস। এটাই হচ্ছে তাপমাত্রার ইউনিভার্সাল সূত্র। সকল অঙ্কই তাপমাত্রাজনিত সকল অঙ্কই আমরা এভাবে বের করে ফেলতে পারবো যদি আমরা দুই স্থির বিন্দু ইউজ করি। এবার দেখো আমরা টাইপ 2 বাকি রেখে এসেছিলাম, যেটা হচ্ছে এক স্থির বিন্দু ইউজ করে কীভাবে তাপমাত্রা নির্ণয় করতে হয় সেটা এবার আমরা শিখব। এক স্থির বিন্দু ইউজ করে তাপমাত্রা বের করতে গেলে আমাদের যে তাপমাত্রার যে বিন্দুটা লাগে সেটাকে বলা হয় পানির ত্রৈধ বিন্দু। পানির ত্রৈধ বিন্দু কত সেটা আমরা সবাই জানি। পানির ত্রৈধ বিন্দু টিআর হচ্ছে 273.16 কেলভিন। তাহলে এক্ষেত্রে তোমাদেরকে দেয়া থাকবে পানির ত্রৈধ বিন্দুতে একটা বস্তুর ধর্ম কত। ধরো একটা রোদ থার্মোমিটার, আমরা যদি এক স্থির বিন্দু ইউজ করে তাপমাত্রা বের করতে চাই তখন আমাদের বলবে যে একটা রোদ থার্মোমিটারের পানির ত্রৈধ বিন্দুতে। আমরা একটা উদাহরণ দেখি। ধরো আমাদেরকে টাইপ 2-এর 8 নম্বর অঙ্কটা দেখো, নাম্বার 8, সেলুর বইয়ের 1 নম্বর চ্যাপ্টারের নাম্বার 8। একটা প্লাটিনাম থার্মোমিটারের পানির ত্রৈধ বিন্দুতে রোদ কত সেটা বলে দিয়েছে যে আর অফ টিআর 6.7, আর কক্ষ তাপমাত্রায় আর অফ থেটাতে রোদ পাওয়া গেছে হচ্ছে 7.5। আমাদের বলছে তাহলে কক্ষ তাপমাত্রা কত নির্ণয় করো। দেখো থিওরিটা হচ্ছে যে পানির ত্রৈধ বিন্দু ইউজ করে যখন আমরা তাপমাত্রা বের করতে চাই তখন তাপমাত্রা থেটা ইকুয়াল টু হয় হচ্ছে আর অফ থেটা বাই আর অফ টিআর ইন্টু 273.16। একেবারেই সিম্পল সূত্র। যদি আমরা রোদ ইউজ না করে দৈর্ঘ্য ইউজ করি তাহলে থেটা ইকুয়াল টু হবে হচ্ছে এল অফ থেটা বাই এল অফ টিআর ইন্টু 273.16। যদি আমরা আয়তন থার্মোমিটার ইউজ করি তাহলে সূত্র হবে হচ্ছে ভি অফ থেটা বাই ভি অফ টিআর ইন্টু 273.16। টিআর মানে ত্রৈধ বিন্দুতে আয়তন কত, আর কক্ষ তাপমাত্রা বা যে তাপমাত্রা আমাদের বের করতে হবে সেই তাপমাত্রায় আয়তন কত, এটাকে একটা দিয়ে ভাগ করে 273.16 গুণ করে দিলে তোমরা এখান থেকে তখনকার তাপমাত্রা কত সেটা বের করে ফেলতে পারবে। আর তাপমাত্রা বের হবে হচ্ছে কেলভিন স্কেলে। তোমরা যদি ডিগ্রি সেলসিয়াস স্কেলে আনতে চাও তাহলে 273 বিয়োগ করে দিলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে চলে আসবে সেখান থেকে। বা ফারেনহাইট স্কেলে আনতে চাইলে অলরেডি আমরা শিখেছি কীভাবে এক তাপমাত্রার এক স্কেল থেকে আরেক স্কেলে যেতে হয়। আমরা এখানে তাপমাত্রার ডিগ্রি সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের সম্পর্ক দেখিয়েছিলাম। তোমরা যদি ডিগ্রি সেলসিয়াসের সাথে ফারেনহাইট এবং কেলভিনের সূত্র একবারে দেখতে চাও সেটা হচ্ছে C/5 ইকুয়াল টু হচ্ছে F মাইনাস 32/9 ইকুয়াল টু হচ্ছে K মাইনাস 273/5। এই সূত্র ব্যবহার করে তোমরা ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে কেলভিন যে কোনো তাপমাত্রায় একটা থেকে একটাতে কনভার্ট করতে পারবে। তো ফিজিক্স আজকে যেহেতু আমরা প্রথম ক্লাস খুব বেশি লেন্দি করব না, বাড়ির কাজ কি সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত বাড়ির কাজ থাকবে হচ্ছে রিডিং পড়ে রাখবে, অবশ্যই রিডিং পড়ে রাখবে। 2 নম্বর পৃষ্ঠা থেকে পড়ে রাখবে হচ্ছে, দেখো রিডিং করে রাখবে, মাঝখানে অঙ্কগুলো যেগুলো আছে অঙ্কগুলো করে রাখবে। এই যে দেখো কত নম্বর 9 নম্বর পেজে অঙ্ক আছে আর অন্যান্য পেজে অঙ্ক আছে। এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আগ পর্যন্ত, তাপগতিবিদ্যার প্রথম সূত্র 10 নম্বর পেজের এই পর্যন্ত দেখো এখানে কিছু অঙ্ক আছে, বইয়ের মধ্যেও কিছু অঙ্ক আছে, সেগুলো অবশ্যই করে রাখবে। সবগুলো আমাকে করে আজকে বাড়ির কাজ আজকে রাত্রের মধ্যে ছবি তুলে পাঠিয়ে দিবে। তাহলে এই 10 নম্বর পেজের সব কিছু এই পর্যন্ত পড়ে রাখবে। আর হোমওয়ার্ক থাকবে হচ্ছে সেলুর বইয়ের সেট 1-এর টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 মানে 1 থেকে 19 পর্যন্ত সবগুলো অঙ্ক করে রাখবে, তাহলেই হবে। তো এইটুকুই আজকের ক্লাস, এই পর্যন্তই। সবাই ভালো থাকো, কালকে আবার দেখা হবে।